আগে দাঁত নড়ে গেলেই পড়ে যেত হুম, বা তুলে ফেলতে হতো। এখন সেই নড়া দাঁতগুলোকেও ফিক্স করা যাচ্ছে। ইমপ্লান্টের ক্ষেত্রে যেটা সুবিধে সেটা হচ্ছে যে ইমপ্লান্টে যেহেতু হাড়ের মধ্যে চলে যায়, বডির মধ্যে ইন্টিগ্রেট করে যায়। সেটার লোড বেয়ারিং এবিলিটি একটা মানে ব্রিজের থেকে অনেক বেশি। রিয়েল টুথের মতন একদম। একদম রিয়েল টু। আমরা দাঁত যদি নড়ে যায় সেক্ষেত্রে রাখতে পারি। কিন্তু এর আশেপাশে কিছু দাঁত থাকতে হবে যেগুলো ইনট্যাক্ট। উপরের দাঁতটা প্রায় নিচের মাড়ির কাছে চলে এসছে। একটু সুপ্রাইনাপশন বলে এটাকে। হুম। ১ম এই আপনার কাছে জানতে চাইবো যে কোন ক্ষেত্রগুলো আছে যে ক্ষেত্রে আমরা দাঁতটা ইনট্যাক্ট রেখে দিতে পারি? একটা সময় ছিল যখন দাঁতের কোনো রকম সমস্যা হলেই তুলে ফেলা ছাড়া আর কোনো গতি ছিল না। কিন্তু সময় বদলেছে। এখন অধিকাংশ ক্ষেত্রেই আপনার পোকা দাঁত বা যে দাঁতটি সমস্যা তৈরি করছে সেটি কিন্তু রেখে দেওয়া সম্ভব। তবু বেশ কিছু ক্ষেত্র আছে যেখানে আপনি আপনার দাঁতটা রাখতে পারছেন না এবং কোন ক্ষেত্রে দাঁতটাকে রেখে দেওয়া যাবে এবং আগের মতোই ব্যবহার করা যাবে। এবং দাঁত যদি তুলেই ফেলতে হয়, তবে তার বিকল্প কি আছে সেটাও আজকে জানার চেষ্টা করব। এবং এই সবকিছু জানতে আমরা চলে এসেছি কলকাতার ওদন্তরাতে এবং আমাদের সঙ্গে আছেন এ শহরের বিশিষ্ট পেরোডন্টিস্ট প্রফেসর ডক্টর হিমাদ্রি চক্রবর্তী। নমস্কার ডাক্তারবাবু। একটা সময় ছিল যখন দাঁতের যেকোনো সমস্যা হলেই দাঁত তুলে ফেলতে হতো। কিন্তু আজ সেই দিন নেই। আজকে অধিকাংশ ক্ষেত্রেই দাঁত রেখে দেওয়া যায়। ১ম এই আপনার কাছে জানতে চাইবো যে কোন ক্ষেত্রগুলো আছে যে ক্ষেত্রে আমরা দাঁতটা ইনট্যাক্ট রেখে দিতে পারি? আগে যে সমস্ত সিচুয়েশনে দাঁত তুলে ফেলতে হতো তার মধ্যে যে সিচুয়েশনগুলোতে এখন দাঁত রাখা যায়, হুম। যদি দাঁতে ক্যাভিটি হয়ে আগেকার দিন দাঁতে ফুটো হয়ে গেলে, ক্যাভিটি হয়ে গেলে, মানে দাঁতে পোকা বলতে এক্সপোজ যেটা আমরা বুঝি। এক্সপোজড হয়ে গেলেই যেটা হুম, তুলে ফেলতে হতো। হুম, সেটা তো আমরা অনেকদিন ধরে হুম, হুম, লাস্ট হুম, ২৫ বছর ৩০ বছর ধরে রুট ক্যানাল ট্রিটমেন্ট করে হুম, রাখতে পারছি। হুম, অতএব সেটা আ তোলার দরকার নেই। আরেকটা হচ্ছে যেটা অফ লেট খুব ডেভেলপমেন্ট সেটা হচ্ছে যে আ আগে দাঁত নড়ে গেলেই পড়ে যেত হুম, বা তুলে ফেলতে হতো। এখন সেই নড়া দাঁতগুলোকেও ফিক্স করা যাচ্ছে। বেশ। সেটা একটা হুম, সিচুয়েশন। তো হুম, যতগুলো দাঁত তোলার মতো সিচুয়েশন আছে, তার মধ্যে এই দুটো হচ্ছে মেইন। হুম, যেখানে দাঁত আগে অধিকাংশ 80 to 85% কেসেসে এই দুটো সিচুয়েশনেই দাঁত তুলে ফেলতে হতো। এই দুটোকে এখন রাখা যাচ্ছে। এছাড়াও ধরো কোনো একটা অ্যাক্সিডেন্টে বা কেরিজ হয়ে দাঁতের অনেকটা অংশ ভেঙে গেছে। হুম, সেই দাঁতটাকেও কিন্তু এখন আমরা রিবিল্ড করে রাখতে পারি। এবার সেটা রুট ক্যানাল করলেই হয় না। তার উপরে হয়তো অনেক সময় ভেতরে কোর বিল্ড আপ করে ভেতরে একটা পোস্ট দিয়ে সেটাকে রিস্ট্রাকচার করা যায়। অতএব যে দাঁতগুলোকে আজ থেকে ধরো ৩০-৩৫ বছর আগে বিভিন্ন সিচুয়েশনে তুলেই ফেলতে হতো, তার অধিকাংশই আমরা আজকের দিনে রাখতে পারছি। কিন্তু কিছু সিচুয়েশন আছে সেটা হয়তো সব চেষ্টা করেও রাখা যায় না এবং রাখা উচিতও না। আচ্ছা, 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 আ ১ম কথা বলি, যদি দাঁত এরকম হয় যে দাঁতটা কেরিজ হয়েছে বা দাঁতটা ভেঙে গেছে কিন্তু সেটা মাড়ির লেভেল বা মাড়ির লেভেলের নিচে চলে গেছে। আচ্ছা। মানে স গোড়াটা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে পুরোপুরি। হ্যাঁ, মানে মানে মাড়ির সাধারণ বাংলা ভাষায় মানে আমরা যারা সাধারণ লেম্যান আছে। শুধু গোড়াটাই পড়ে রয়েছে। এর আচ্ছা, উপরে আর আচ্ছা। দাঁতটাকে তৈরি করা পসিবল না। সেক্ষেত্রে ওকে। তুলতে হবে। আচ্ছা, আচ্ছা। আরেকটা সিচুয়েশন আছে, এই যে নড়ে যাওয়ার কথা বলছি। পেছন দিকের দাঁত হুম, সেটা নড়ে গেছে এবং আশেপাশে কোনো দাঁতও নেই যার সঙ্গে এটাকে স্প্লিট করা যায় বা হুম, এর বোন সাপোর্ট এতটাই চলে গেছে, হুম, হয়তো 10% বোন সাপোর্ট পড়ে আছে। এক্ষেত্রে দাঁত রাখা যায় না। আমরা দাঁত যদি নড়ে যায় সেক্ষেত্রে রাখতে পারি। কিন্তু এর আশেপাশে কিছু দাঁত থাকতে হবে যেগুলো ইনট্যাক্ট। কিছুই নেই, পুরো সেগমেন্টটাই নড়ছে বা হুম। আশেপাশে কোনো দাঁতই নেই। একটা দাঁত আমার কাছে অনেক সময় এই রোগীরা এরকমভাবে আসেন যে একটা দাঁতই আছে, এইটাকে ফিক্স করে দিন। এটা কিন্তু পসিবল না। আচ্ছা, বা মুখে ৪-৫ টা দাঁত পড়ে আছে, আমি দাঁত কটা দাঁত তুলতে চাই না। সেটা কিন্তু খুব একটা প্রপার সলিউশন হলো না। আচ্ছা। আরেকটা সিচুয়েশন সেটা হচ্ছে এইটা খুব রেগুলার সিচুয়েশন আমরা পাই। সেটা হচ্ছে পেশেন্ট এলো, পেশেন্ট এসে বলছে যে, "আমার দাঁত তো ৩-৪ দিন ৫ দিন আগেও ব্যথা ছিল না। হঠাৎ করে একটা দাঁতে ব্যথা শুরু হয়েছে।" এবার সেটা দেখতে গিয়ে দেখলাম দাঁতের মধ্যে একটা মাইনর ক্র্যাক হয়ে গেছে। এটাকে আমরা আচ্ছা, ক্র্যাক টুথ সিনড্রোম বলি। আচ্ছা, আচ্ছা। পেশেন্ট হয়তো অনেক সময় রিকালেক্ট করতে পারে, আবার অনেক সময় পারেও না। রিকালেক্ট করতে পারলে বলে অধিকাংশ সময় যে, "হ্যাঁ, একটা মাংসের হাড় বা মাছের হুম, কাঁটা বা কোনো খাবারে শক্ত মানে ছোলা বা মটর কলাই টাইপের হুম, খাবার বা
আহ, অনেক সময় পাথর পড়ে গেছে, সেক্ষেত্রে দাঁতটা কিন্তু ক্র্যাক হয়ে যায়। এই অসুখটাকে বলে ক্র্যাক টুথ সিনড্রোম। এটা যদি শুধু দাঁতের ক্রাউন বা মুখের মধ্যে যে অংশটা আছে সেটা পর্যন্ত থাকে ঠিক আছে, কিন্তু যদি ভিতরে রুট অব্দি চলে যায় সেক্ষেত্রে কিন্তু দাঁতটা রাখা যাবে না। বা অনেক সময় এরকম হয় দাঁতটা আগে রুট ক্যানাল ট্রিটমেন্ট হয়েছে, দাঁতটা ফাংশন নিয়ে আছে, হঠাৎ করে পেশেন্ট এসে বলছে ব্যথা হয়েছে বা ফুলে গেছে। হুম। আমরা একটা এক্সরে দিয়ে দেখলাম দাঁতটা ভিতরে রুট থেকে, আগেরটা এটা বললাম ক্র্যাক টুথ সেটা হুম, ওপরে ক্রাউন হুম, থেকে হুম, হয়, হুম। এটা রুট থেকে ফ্র্যাকচার হয় যেটাকে বলে ভিআরএফ, আচ্ছা। ভার্টিক্যাল রুট ফ্র্যাকচার। এটাও একটা সিচুয়েশন যেখানে দাঁত তুলতে হবে। আর তোলার মধ্যে সিচুয়েশন হচ্ছে যে উম, আক্কেল দাঁত বারবার হুম, জ্বালাচ্ছে। হুম, হুম। অনেকে এসে আমাদের আক্কেল দাঁত সম্পর্কে বলেন ডাক্তার ওটা কি রুট ক্যানাল ট্রিটমেন্ট করে রাখা যায় না? আসলে বুঝতে হবে এটা রুট ক্যানালের প্রবলেম নয়, প্রবলেমটা হচ্ছে লোকেশনটা বা পজিশনটা এরকম জায়গায় ও হয়তো আগের দাঁতটাকে খারাপ করে দিচ্ছে বা আটকে আছে, সেখান থেকে কোনো রকম একটা সিস্ট টাইপের কিছু হচ্ছে বা ব্যথা হচ্ছে ভিতরে। এরকম একটা সিচুয়েশন তুলতেই হবে। এটা তুলতেই হবে এবং অধিকাংশ সময় আমরা দেখি এক সাইডের নিচের দাঁত তুললে উপরেরটা বা উপরেরটা তুললে নিচের দাঁতটাও তুলে দিতে হয়। কারণ আক্কেল দাঁতের ওখানে জায়গাটা খুব কম, তো শুধু একটা তুললে হয়তো অনেক সময় উল্টো দিকের দাঁতটা গ্রো করে কিছুদিন বাদে সুপার এডাপ্ট করে উল্টো দিকের মাড়িতে চাপ দেয় বা গাল কেটে যায়। এটা একটা সিচুয়েশন। আর সবশেষে যেটা বলি সেটা যে কখন তুলতেই হবে। আরেকটা হচ্ছে যে স্ট্র্যাটেজিক্যালি আমি কোনো দাঁত রিপ্লেস করার সময় দেখলাম যে কোনো একটা দাঁত এমন পজিশনে আছে যেটা আমার রিপ্লেসমেন্টের অন্তরায় হচ্ছে এবং স্ট্র্যাটেজিক ট্রিটটা সেটা তুলতে হবে। আর যেটা বলছিলাম সবচেয়ে শেষে, আমাদের কাছে অনেক পেশেন্ট আসেন অর্থোডন্টিক ট্রিটমেন্ট হুম, করাতে। বাচ্চা হুম, ছেলে ১২, ১৩, ১৪ বছর, ১৫ বছর বাচ্চা ছেলে-মেয়ে, মানে ব্রেস লাগানো। সেক্ষেত্রে দেখা গেল তার দাঁত এলোমেলো। অনেক সময় স্পেস বের করার জন্য অনেক সময় উপরের দুটো, দু সাইডে দুটো বা নিচের দুটো বা অনেক সময় ৪ টে দাঁত হুম। তুলতে হতে পারে। অনেক পেশেন্টের বাড়ির লোকেরা বুঝতে চান না বা তারা বলে ভালো দাঁত তুলে দিচ্ছেন। আসলে অ্যাকচুয়ালি স্পেস কম আছে। ওই দাঁতটা তুলে ওই স্পেসটাকে রিঅ্যারেঞ্জমেন্ট করা হবে। এরকম ক্ষেত্রে সেটাকে আমরা অল অন ফো অল 4 বা অল 5 এক্সট্রাকশনস বলি। মানে ৪ নম্বর দাঁত বা ৫ নম্বর দাঁতে তোলা হয়। এটা কিন্তু এরকম নয় যে এটা আর্বিট্রারিলি তোলা। হুম, এটা হুম, সারা পৃথিবীতে হুম, হুম, রেকগনাইজড হুম, মেথড। সেক্ষেত্রে তুলতেই হবে স্পেস হুম, তৈরি হুম। করার জন্য। এই কটা সিচুয়েশনে মোটামুটি দাঁত তুলে ফেলতে হয়। এছাড়া কিছু ক্ষেত্রে কোনো অ্যাক্সিডেন্টে কোনো দাঁত ইন্ট্রুশন হয়ে একদম ভেতরে ঢুকে গেছে বা আ ফ্র্যাকচার হয়ে গেছে, এমন ম্যাল পজিশন হয়ে গেছে সেটা রাখা যাচ্ছে না। এরকম ক্ষেত্রে দাঁত তুলে ফেলতে হবে। আদারওয়াইজ কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই যেটা আজ থেকে ৩০ বছর আগেও যদি ১০০ টা দাঁত তোলা হতো, আজকের দিনে ৮০-৮৫ টা দাঁত কিন্তু আমরা রাখতে পারি। ওকে। তো এখন কিছু ক্ষেত্রে যেমন বললেন যে স্পেস বের করার ক্ষেত্রে আপনি কিছু দাঁত তুলে ফেলছেন। হ্যাঁ, তো ওটা তো ঠিক আছে। হ্যাঁ, কিন্তু বহু জায়গা আছে যেখানে দাঁত তুলে ফেলার পর সেটা ফাঁকা জায়গা তৈরি রাইট। হচ্ছে। তো সেক্ষেত্রে কি উপায় আছে? না, ১ম এ বলার কথা যে ফাঁকা জায়গা সংক্রান্ত অনেকেই আমাদের পেশেন্টরা জিজ্ঞেস করেন যে, "ফাঁকা থাকলে কি অসুবিধা হয়?" হুম। বুঝতে হবে যে প্রকৃতি না কোনো ফাঁকা জায়গা রাখে না। মানে না। ফাঁকা জায়গা রাখে না। মানে আমাদের যেরকম ছোটবেলায় আমরা মিউজিক্যাল চেয়ার খেলতাম। হুম, 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 মিউজিকটা থেমে গেলেই সব হুম, চেয়ারে বসে হুম, পড়তে হুম, হবে, হুম, একজন আউট হয়ে যাবে। হুম, প্রকৃতিও কিন্তু সেরকম ফাঁকা জায়গা রাখে না। ওর পাশের দাঁত, উপরের দিকের দাঁত বা নিচের দিকের দাঁত যেখানেই তোলা হুম, হয়েছে, সেগুলো কিন্তু স্পেসটাকে বন্ধ করবে। হুম। বন্ধ করার চেষ্টা করবে। আর প্রবলেমটা হচ্ছে স্পেসটা তো সম্পূর্ণ বন্ধ হবে না। না। এইবার যে দুটো দাঁত মুভ করছে হুম, পাশে, হুম, পাশে হুম, বা হুম, উপরের থেকে বা হুম। নিচের থেকে যে দাঁত মুভ করছে, সেই দাঁতগুলোর পাশের দাঁতের সঙ্গে গ্যাপ তৈরি হবে। এইবার ওখানে খাবার জমতে শুরু করবে। ঠিকই। অতএব দাঁত চলে গেলে কিন্তু দাঁত রিপ্লেস করাটাই, কারণ নেচার যদি এরকম ফাঁকা জায়গায় রাখতো তাহলে তো এমনিই রাখতো। সে যখন রাখেনি, ঠিকই, ঠিকই। তার মানে আমরা সেক্ষেত্রে ফাঁকা রাখতে পারি, কিন্তু মনে রাখতে হবে এর অনেকগুলো সাইড ইফেক্টস আছে। এগুলোকে সাইড হুম, ইফেক্টসই বলব। ঠিকই। হুম, অতএব আমাদের আমাদের এই পৃথিবীর যেরকম নিয়ম যে কারোরই জায়গা ফাঁকা থাকে না, সেরকম দাঁতের জায়গাও তুলে হুম, ফেলে সেটা ফাঁকা থাকে না। হুম, এবার সেখানে তো একটা দাঁত হঠাৎ করে গজিয়ে যাবে না মানুষের। হুম, হুম, কারণ আমাদের মানুষের দুবারই দাঁত হয়। হুম। একটা দুধ দাঁত, একটা পার্মানেন্ট দাঁত। সেক্ষেত্রে কিন্তু পাশের দাঁতগুলো মুভ করে এই দাঁতটার সেই জায়গাটা স্পেসটাকে ভরাট করার ক্লোজ করার চেষ্টা হুম, করবে। ভরাট তো করতে পারবে না, হুম, কিন্তু হুম, এইবার পাশের দাঁতের সঙ্গে তার পাশের দাঁতের রিলেশন গুলো খারাপ হতে শুরু করবে। খাবার আটকাতে শুরু করবে। স্পেশালি ফাইবারস, মাংস, ডাঁটা, হুম, শাক এগুলো আটকাতে শুরু করবে এবং সেটা একটা প্রিক্যারিয়াস সিচুয়েশন। এবার যেখানটা দাঁতটা পড়ে গেল, হুম, সেখানে যেটা হবে সেটা হচ্ছে যে উপরের দাঁতটা নিচে নেমে আসে।
বা নিচের দাঁতটা অনেক সময় উপরে উঠে যায়, উপরের দাঁতটা যদি পড়ে যেহেতু যায়। ফাঁকা জায়গা তৈরি হয়েছে। এবার যেরকম বলছিলাম যে পাশের দাঁতগুলোর মাঝখানেও গ্যাপ তৈরি হয়। হুম। এই যে দাঁতগুলো যদি উঠে বা নেমে আসে, সেক্ষেত্রেও কিন্তু কন্টাক্ট পয়েন্টগুলো পাশের দাঁতের সঙ্গে লুজ হয়ে যায়। তখন কিন্তু ওখানে খাবার জমতে শুরু করে। আমি এরকম সিচুয়েশন দেখেছি, পেশেন্ট অনেকদিন আগে নিচের দাঁত তুলিয়েছেন বা উপরের দাঁত তুলেছেন। স্পেশালি নিচের দাঁত তোলাটা বেশি হয়, কারণ উপরের দাঁতের হাড়গুলো একটু সফট। উপরের দাঁতটা প্রায় নিচের মাড়ির কাছে চলে এসছে। এরকম সিচুয়েশন দেখেছি। উপরের দাঁত দাঁতটা নিচের মাড়ি। এরকম, মানে দাঁত তো আর চারা গাছ নয় যে বাড়বে, হুম, হুম, কিন্তু হুম, সুপ্রাইলাপশন বলে এটাকে। হুম। এটা হতে, হতে প্রায় নিচের মাড়ির কাছে চলে এসছে। অতএব দাঁত পড়ে গেলে আমরা ভাবি যে কি আর হবে? হয়, যখন হয় তখন এসে কিন্তু সিচুয়েশনটা প্রেকারিয়াস হয়ে যায়। শুধুমাত্র সেই জায়গাটুকু ফাঁকা হয় না, আশেপাশেও খুব এফেক্ট হয়। যেহেতু জায়গাটা ফাঁকা হয়ে যাচ্ছে, দাঁতের আগে যেটা ইনট্যাক্ট ভাবে ছিল একটা দাঁত হ্যাঁ, পুরো পরস্পর সেটা। ডেন্টিশনটায় কিন্তু তার হুম, এফেক্ট পড়ে। মানে একটা দাঁত আমরা ভাবি একটা হুম, দাঁত, কিন্তু পুরো ডেন্টিশনটাতে তার ইফেক্ট পড়ে। ঠিক আছে? এবার কথা হচ্ছে যে তাহলে দাঁত পড়ে গেলে আমরা কি করব? করব। সেটা হচ্ছে খুব ইম্পোর্টেন্ট হুম, জিনিস। এবার যদি ১ টা বা ২ টো দাঁত পড়ে যায়, তার জন্য তো সবচেয়ে ভালো হচ্ছে, মানে ইনফ্যাক্ট সমস্ত দাঁত পড়ে গেলে এটা করা যায়। হুম, কিন্তু আমি বেসিক অ্যা জায়গা থেকে শুরু করছি। ১ টা দাঁত পড়ে গেছে হুম, বা ২ টো হুম, দাঁত হুম, পড়ে গেছে। সেক্ষেত্রে ধরো আজ থেকে ২০ বছর ৩০ বছর আগে থেকে বা আরেকটু আগে থেকে হুম, ব্রিজ করার হুম, প্রচলন শুরু হলো। পাশের ২ টো দাঁতকে কেটে হুম, হুম। লাগিয়ে দেওয়া। এখনো ব্রিজ হচ্ছে না তা নয়, এখনো ব্রিজ অনেক ক্ষেত্রেই ব্রিজ করা হয়, হুম, করতে হয়। কিন্তু এখন যেহেতু ইমপ্ল্যান্টের সলিউশনটা এসে গেছে, অল্প দাঁত হলে সেক্ষেত্রে আমরা ইমপ্ল্যান্ট করতে পারি। এখন ইমপ্ল্যান্ট এখন ফুল আর্চও করা যায়। মানে পুরো মুখে কোথাও দাঁত নেই, সেটাও আমরা ইমপ্ল্যান্ট করতে পারি। আচ্ছা। ট্র্যাডিশনাল ডেঞ্চার তো রয়েইছে, হুম, যেখানে হুম, খুলতে হবে বা পরের দিন পড়তে হবে, এরকম একটা সিচুয়েশন। কিন্তু আ সেই রিমুভাল প্রসেস এর একটা অসুবিধা হচ্ছে যে যদি পেশেন্টের বয়স কম হয়, হুম, সে কিন্তু প্রপার চিউইং এফেক্ট পাবে না। হুম, কারণ ওটা যেহেতু টিস্যু হুম, সাপোর্টেড, অরিজিনালি হাড়ের মধ্যে বা পাশের দাঁত থেকে হুম, একটা রিজিড সাপোর্ট নেই, ওটা কিন্তু চিবোনোর সময় একটু বসবে। অতএব পেশেন্ট যদি বয়স্ক হয়, তাদের জন্য ডেঞ্চার ঠিক আছে। কারণ তাদের চিউইং হুম। ফোর্সটা কম, চিউইং রিকোয়ারমেন্টটা কম। কিন্তু যদি এরকম হয় যে আ কি বলে, আ বয়সটা অনেক কম। বয়সটা কম্পারেটিভলি কম, সেক্ষেত্রে কিন্তু আমাদের বুঝতে হবে যে উম ফিক্সড দাঁত অনেক বেটার এফিশিয়েন্সি দেয়। এটা হুম, বয়স্কদের ক্ষেত্রেও হুম, সত্যি। কিন্তু একটা ডেঞ্চার কিন্তু সামনের দাঁত হলো যেখানে খুব একটা চিবিয়ে খাওয়ার ব্যাপার নেই, ফোর্স নেই। কিন্তু এটাও ঠিক যে ডেঞ্চার কিন্তু লুকস ওয়াইজ ওরকম ১ টা বা ২ টো দাঁতের রিপ্লেসমেন্ট এর লুক ওয়াইজ কিন্তু ডেঞ্চার খুব ভালো ইফেক্ট দিতে পারে না। সেক্ষেত্রে ফিক্সড দাঁত করাটাই সবচেয়ে ভালো। আচ্ছা। এবার ফিক্সড দাঁতের মধ্যে যেটা নিয়ে কথা হচ্ছিল যে ব্রিজও করাতে পারে। ব্রিজ মানে আমরা যেরকম ব্রিজ হুম, দেখি হুম, হুম, দুদিকে দুটো পিলার হুম, বা দুদিকে আরেকটু হুম, বেশি পিলার, সেরকম একটা করা যেতে পারে। কিন্তু মনে রাখতে হবে ব্রিজ খুব লং করা যায় না। মানে ৫, ৬ টা ৭ টা ৮ টা দাঁতের ব্রিজ খুব একটা সায়েন্টিফিক নয়। হুম, এক্সেপ্ট ফিউ হুম, সিচুয়েশনস। হুম, কিছু, কিছু ক্ষেত্রে হয়তো করা যায় লোয়ার হুম, অ্যান্টিরিয়র্স। কিন্তু বা আপার অ্যান্টিরিয়র পিছনের দিকে এত বড় ব্রিজ খুব একটা ইন্ডিকেটেড নয়। আবার বলছি ফিউ সিচুয়েশন, হুম। সেখানে ৪ ইউনিট বা ৫ ইউনিট অব্দি ব্রিজ করা যেতে পারে। আর আ ইমপ্লান্টের ক্ষেত্রে যেটা সুবিধে সেটা হচ্ছে যে ইমপ্লান্টে যেহেতু হাড়ের মধ্যে চলে যায়, বডির মধ্যে হুম। ইন্টিগ্রেট করে যায়। সেটার লোড বেয়ারিং এবিলিটি একটা মানে ব্রিজের থেকে অনেক বেশি। রিয়েল টুথের মতন একদম। একদম রিয়েল টুথ। ইমপ্লান্টটার মাধ্যমে দাঁতের হুম, যে রুট বা দাঁতের যে মূলটা হুম। সেটাকে প্রতিস্থাপন করা হয়, তার উপরে একটা দাঁত লাগানো হয়। অতএব সলিউশন আমাদের কাছে অনেক কিছুই আছে। একদম সেই ট্র্যাডিশনাল রিমুভাল ডেঞ্চার থেকে শুরু করে আজকের দিনে ইমপ্লান্ট পর্যন্ত সমস্ত সলিউশনই আছে। এইবার আ কিন্তু একটা কথা মনে রাখতে হবে, এই সমস্ত কিছুর একটা বেসিক নির্যাস হলো দাঁত তুলে যদি ফাঁকা হয়ে যায়, এক্সেপ্ট ওই যে তুমি ২ টো হুম, হুম, সিচুয়েশন হুম, বলছো, ব্রেস করার হুম, সময় হুম, আর আক্কেল দাঁত। আক্কেল দাঁত রিপ্লেস করার দরকার হয় না। বাকি এই যে ৭, ৭, ৭, ৭ ২৮ টা হুম, দাঁত, হুম, এই ২৮ টা দাঁত আ যে উঠে গেলে কিন্তু রিপ্লেস করাই উচিত। সামনের দাঁত তো বরং লোকেরা বেশি কনসিয়াস হুম, হয়, হুম, সাধারণ হুম। ঘটনা। কিন্তু পেছনের দাঁতও যদি না করি লং টার্ম এ কিন্তু ডেন্টিশন এর খুব ক্ষতি হয়। মানে অনেকেই আমাকে এসে বলেছে, "ডাক্তারবাবু রিপ্লেস করাইনি, এখন খাবার দাঁতের ফাঁকে আটকে যাচ্ছে।" সেটা আচ্ছা, একটা সিচুয়েশন। আচ্ছা, আপনি একটা গ্রুপ অফ পেশেন্ট এর কথা বলছিলেন যাদের মুখে ৪-৫ টা দাঁত রয়েছে, তারা দাঁত তুলতে চাইছেন না এবং প্রায় বেশিরভাগ অংশটা ফাঁকা।
তাহলে কি তারা ওই ফাঁকা অংশে কি দাঁত ইমপ্ল্যান্ট করতে পারে ওই পুরোনো দাঁত রেখে? সেটা কি হ্যাঁ, হ্যাঁ, সায়েন্টিফিক? তাই তো একদমই। মানে যদি এরকম হয় যে কিছু দাঁত রয়েছে, হুম, কিছু দাঁত ফাঁকা, হুম, সেখানে যে কটা ইমপ্ল্যান্ট লাগবে সে কটা ইমপ্ল্যান্ট করা যেতে পারে। হুম। এবং ইমপ্ল্যান্টের প্রিন্সিপালটা দাঁতের মতোই। মানে আ ২ টো ইমপ্ল্যান্ট দিয়ে ৩ টে দাঁত রিপ্লেস করা যেতে পারে। একটা বা ২ টো দাঁত রিপ্লেস করতে গেলে ১ টা বা ২ টো ইমপ্ল্যান্টই লাগবে। ৩ টে দাঁত রিপ্লেস করতে গেলে ২ টো ইমপ্ল্যান্টই হয়ে যাবে। অনেক সময় ৪ টে দাঁত রিপ্লেস হলেও ২ টো ইমপ্ল্যান্ট দিয়ে হয়। সো কারণ ইমপ্ল্যান্টের উপরেও দাঁতের সাপোর্টে যেরকম ব্রিজ বানানো হয়, হুম, ইমপ্ল্যান্টের উপরেও সেরকম ব্রিজ বানানো যায়। অতএব আচ্ছা, এবং তার জন্য প্রত্যেকটা দাঁতের জন্য একেকটা করে ইমপ্ল্যান্ট দরকার হয় না। ওকে। এইবার যে দাঁতগুলো ছিল উনার, সেই দাঁতগুলো তো বয়সের সঙ্গে, সঙ্গে সেগুলোও পড়ে যাবে। তাহলে পরবর্তীকালে কি সেই দাঁতগুলো আবার রিপ্লেস করা যাবে? না, আমি বলি, না বয়সের সাথে, সাথে দাঁতটা পড়ে যাওয়া ঠিক নয়। মানে ওই দাঁতটা যদি সত্যি এখন হেলথি কন্ডিশন এ থাকে, হুম, তাহলে আ সেই দাঁতটার মেইনটেন্যান্স এর জন্য যদি অ্যাডিকুয়েট ডেন্টাল চেকআপ এবং অ্যাডিকুয়েট ট্রিটমেন্ট করা হয়, সেক্ষেত্রে দাঁতটা পড়বে কেন? দাঁতটা শেষ দিন পর্যন্ত থাকতে পারে। তাতে কোনো অসুবিধা নেই। বেশ। আর হ্যাঁ, যদি পড়েই যায় সেক্ষেত্রেও সেটাকে আমরা রিপ্লেস করতে পারি। তাতে কোনো অসুবিধা তাতে নেই। কোনো অসুবিধা থ্যাংক ইউ ডাক্তারবাবু। আমাদের যা, যা প্রশ্ন ছিল আমরা জিজ্ঞাসা করলাম এবং আশা করি আমাদের দর্শকরাও বুঝতে পারলেন। ইমপ্ল্যান্ট নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে আমি প্রত্যেকবারের মতন এবারও ডেসক্রিপশন বক্সে আমি নাম্বার দিয়ে রেখেছি। আপনারা চাইলে সেখানে নিঃসন্দেহে যোগাযোগ করতে পারেন। আর এখনো যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, করে রাখুন। কারণ আমরা এইরকম হেলথ রিলেটেড টপিক নিয়ে আলোচনা করি যেগুলো শুনলে পরে আপনারা নিঃসন্দেহে উপকৃত হবেন। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো এপিসোডে। নমস্কার।